বিগত কয়েক সপ্তাহে দেখা যাচ্ছে যে অনেক শিশুই জ্বর সর্দি কাশিতে ভুগছে এবং চিকিৎসা করার পরেও দেখা যাচ্ছে তাদের পরিস্থিতির উন্নতি হচ্ছে না এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা যাচ্ছে যে তাদের H3N2 এটা পজিটিভ আসছে। আর আজকে আমি আপনাদেরকে বলবো ঠিক কোন কোন লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার শিশুর মধ্যে এই H3N2 ইনফ্লুয়েঞ্জা এ এই রোগের সম্ভাবনা আছে। কাদের ক্ষেত্রে এই সমস্যা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছতে পারে আর ঠিক কি কি চিকিৎসাই বা অ্যাভেলেবেল আছে, আসুন এই সমস্ত তথ্য জেনে নেব আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার। বিগত কয়েক সপ্তাহে আমরা দেখছি যে অনেক বাচ্চা কাচ্চাই তারা আসছে হসপিটালে এবং দেখা যাচ্ছে তাদের জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট এগুলো কমতে চাইছে না এবং বেশ কয়েক সপ্তাহ পর্যন্ত এই লক্ষণগুলো রয়ে যাচ্ছে এবং তাদের যখন আমরা ভাইরাল প্যানেল টেস্ট করছি তখন দেখা যাচ্ছে যে তাদের এই ইনফ্লুয়েঞ্জা এ H3N2 এই সমস্যাটা তাদের মধ্যে পজিটিভ আসছে বা ডিটেক্টেড আসছে। দেখুন বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ইনফ্লুয়েঞ্জাতে প্রত্যেক বছরই প্রায় 1 বিলিয়নের কাছাকাছি মানুষ সারা বিশ্বে কিন্তু আক্রান্ত হন এবং তাদের মধ্যে প্রায় 3 থেকে 5 মিলিয়ন মানুষ তাদের কিন্তু বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছায়। কাজেই বুঝতেই পারছেন যে প্রতি বছর প্রচুর মানুষ কিন্তু ইনফ্লুয়েঞ্জার সমস্যাতে কিন্তু ভুগছেন। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস মূলত 4 রকমের হতে পারে: ইনফ্লুয়েঞ্জা এ, বি, সি এবং ডি। তার মধ্যে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস কিন্তু খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়তে পারে। আর ঠিক কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের শিশুর মধ্যে বা যারা প্রাপ্তবয়স্ক মানুষ আছেন তাদের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে? যে লক্ষণগুলো প্রকাশ পেতে পারে সেগুলো হলো, প্রথমেই আমি বলবো যে হঠাৎ করে জ্বর আসবে এবং জ্বরের সঙ্গে কাঁপুনি হতে পারে। তার সঙ্গে দেখা যাবে যে মাত্রাতিরিক্ত জ্বর এবং জ্বরটা কিন্তু কমতে চাইছে না, ওষুধ দিয়েও বারবার করে জ্বরটা ফিরে আসছে। কাশি হতে পারে এবং এই কাশিটা দেখা গেল কয়েক সপ্তাহ রয়ে গেল, কাশি কমছে না এবং সময় যত যাচ্ছে তত কাশিটা আরও বেড়ে যাচ্ছে। কাশির সঙ্গে কিন্তু শ্বাসকষ্ট হতে পারে, দম নিতে অসুবিধা হতে পারে এবং পাঁজরের যে গতি, যেটাকে আমরা বলি যে রেসপিরেটরি রেট, সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে। যদি দেখা যায় যে যাদের বয়স 2 মাসের কম তাদের যদি এই শ্বাসের গতি 60-এর বেশি হয়, অথবা যদি দেখা যায় যে 2 থেকে 12 মাস বয়সী শিশু যাদের শ্বাসের গতি 50-এর বেশি হয়ে যায়, অথবা যাদের বয়স 1 বছরের উপরে তাদের যদি শ্বাসের গতি 40-এর উপরে হয়ে যায়, তাহলে কিন্তু চিন্তার পরিস্থিতি তৈরি হতে পারে। এবার আমরা বলবো যে এর সঙ্গে কিন্তু সারা গায়ে ব্যথা, মাথায় ব্যথা, গলায় ব্যথা এই জাতীয় লক্ষণ প্রকাশ পেতে পারে। আপনার বাচ্চা একবারে ঝিমিয়ে যাবে, নেতিয়ে যাবে এবং সারাক্ষণ যেন মনে হবে যে খুবই ক্লান্ত, ঘুমিয়ে থাকবে। বমি 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 ভাব হতে পারে। পেটের সমস্যা, পাতলা পায়খানাও কিন্তু হতে পারে। কাজেই মূলত ফ্লু লাইক সিমটমস যেটাকে আমরা বলি, অর্থাৎ জ্বর, সর্দি, কাশি, গলায় ব্যথা, সারা গায়ে ব্যথা, মাথায় ব্যথা এবং দেখা যাবে যে বমি 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 ভাব। আর তার সঙ্গে আমরা বললাম শ্বাসকষ্ট, সেটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হিসেবে প্রকাশ পেতে পারে। আর তার সঙ্গে পাতলা পায়খানা, পেট খারাপের মতো লক্ষণ প্রকাশ পেতে পারে। এখন ঠিক কোন কোন লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে অবিলম্বে চিকিৎসকের কাছে আপনারা নিয়ে যাবেন? যদি দেখা যায় যে মাত্রাতিরিক্ত বাচ্চার জ্বর আসছে, যদি দেখা যায় যে বাচ্চা খাওয়া দাওয়া ঠিকঠাক করে করছে না, বাচ্চা একবারে ঝিমিয়ে যাচ্ছে, নেতিয়ে যাচ্ছে, কোনো কারণে দেখা গেল যে আপনার বাচ্চা ঠিকঠাক করে কথা বলতে পারছে না, কেমন যেন অজ্ঞান অচেতনের মতো হয়ে পড়ছে, যদি দেখা যায় যে বারবার করে সেই শিশু বমি করছে, কোনো কারণে খিঁচুনি হলো, তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের কাছে নিয়ে যাবেন। আর যদি দেখা যায় যে শ্বাসের গতি বেড়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, তাহলেও কিন্তু তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে পরামর্শ করতে হবে। এবার আমরা আপনাদেরকে বলবো ঠিক কাদের ক্ষেত্রে এই রোগ বাড়াবাড়ি করতে পারে। যাদের বয়স 5 বছরের কম বা 65 বছরের বেশি, গর্ভাবস্থা, যারা অনেক দিন ধরে বিভিন্ন সমস্যায় ভুগছেন, যেমন হাঁপানি বা অ্যাজমার সমস্যা, হৃৎপিণ্ডে বিভিন্ন রকমের সমস্যা, ফুসফুসের অন্যান্য বিভিন্ন রকমের সমস্যা, যাদের ক্ষেত্রে লিভারের সমস্যা রয়েছে, যাদের
রোগ প্রতিরোধক ক্ষমতা কম, যাদের রক্তের বিভিন্ন সমস্যা রয়েছে, যারা ডায়াবেটিস বা সুগারের রোগে ভুগছেন, তাদের ক্ষেত্রে এই রোগ বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছতে পারে। ঠিক কি কি চিকিৎসা করতে হবে এবং কি কি পদ্ধতি অবলম্বন করলে আপনারা এই সংক্রমণের হাত থেকে বাঁচতে পারবেন। প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে যাদের ক্ষেত্রে এই লক্ষণ প্রকাশ পেয়েছে তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আর চিকিৎসক যদি মনে করেন তাহলে বেশ কিছু থেরাপিও তাকে চালু করতে হবে। আপনাদেরকে বাড়িতে যেটা করতে হবে, বাচ্চাকে বা রুগীকে বিশ্রাম দিতে হবে এবং তার সঙ্গে হাইড্রেশন অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে জল, ওআরএস এগুলো খাওয়াতে হবে। নেক্সট যেটা আমি বলবো প্যারাসিটামল অর্থাৎ জ্বরের ওষুধ। প্যারাসিটামল অবশ্যই আপনাকে খাওয়াতে হবে। 15 মিলিগ্রাম পার কেজি এই ডোজে প্যারাসিটামল খাওয়াতে পারবেন। 24 ঘন্টায় সর্বোচ্চ 4 বার প্যারাসিটামল আপনারা কিন্তু খাওয়াতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে সারা দিনের ডোজটা যেন 60 মিলিগ্রাম পার কেজি এটা যেন এক্সিড না করে, অর্থাৎ এর বাইরে আপনারা খাওয়াতে পারবেন না শিশুদের ক্ষেত্রে। বড়দের ক্ষেত্রে 650 মিলিগ্রামের ট্যাবলেট সর্বোচ্চ 4 বার আপনারা কিন্তু খাওয়াতে পারবেন। এবার যদি চিকিৎসক মনে করেন যে ইনফ্লুয়েঞ্জা আপনার বাচ্চার হতে পারে বা বড় রোগীদের হতে পারে, সেক্ষেত্রে তিনি একটি বিশেষ ওষুধ চালু করতে পারেন, সেটাকে বলা হয় ওসেলটামিভির। তো এই ওষুধ কিন্তু বাজারে অ্যাভেলেবেল আছে। কাজেই যদি আপনাকে কোনো চিকিৎসক এই ওষুধটি প্রেসক্রাইব করেন তাহলে আপনি ওষুধটা অবশ্যই কিনে সেই রুগীকে আপনারা খাওয়াবেন। এবার আমি আপনাদেরকে বলবো যে হ্যান্ড হাইজিন, অর্থাৎ আপনাদেরকে কিন্তু হাতটা বারবার পরিষ্কার করতে হবে। হাঁচি বা কাশি হলে আপনারা রুমাল বা টিস্যু দিয়ে নাকটা আটকে রাখবেন, একটু ঢেকে রাখবেন। যাদের ক্ষেত্রে এই বিভিন্ন লক্ষণ প্রকাশ পেয়েছে তারা বিভিন্ন জায়গাতে কিন্তু এই মুহূর্তে যাবেন না, যেমন শপিং মল, স্কুল, এই জাতীয় জায়গায় যাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখবেন। এবার আমরা আপনাদেরকে বলবো এই রোগ কিভাবে নির্ণয় করা হয়। দেখুন, যাদের ক্ষেত্রে 1-2 দিনের ঠান্ডা কাশি এগুলো লাগছে, জ্বর আসছে, তারা প্রাথমিক পর্যায়ে যখন চিকিৎসকের কাছে যান তখন চিকিৎসক প্যারাসিটামল, ওআরএস এগুলোই সাধারণত প্রেসক্রাইব করে থাকেন। যাদের ক্ষেত্রে দেখা যায় যে কয়েকদিন হয়ে যাওয়ার পর এই লক্ষণ আর কমছে না, অথবা যদি চিকিৎসক সরাসরি প্রথম দিনই মনে করেন যে আপনার রোগীর ক্ষেত্রে এই ইনফ্লুয়েঞ্জা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তিনি সরাসরি ভাইরাল প্যানেল বলে এক রকমের পরীক্ষা করতে দেবেন। হ্যাঁ, আর এই রেসপিরেটরি ভাইরাল প্যানেল পরীক্ষা করলেই প্রমাণ হয়ে যাবে যে আপনার শিশু বা আপনার রোগী এই ইনফ্লুয়েঞ্জা এ H3N2-তে আক্রান্ত হয়েছে না হয়নি। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে যেহেতু এই রোগ খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়তে পারে, কাজেই প্রিভেন্টিভ অ্যাসপেক্টটাও কিন্তু আপনাদেরকে হাইলাইট করতে হবে। আর তার সঙ্গে ইয়ারলি যে ভ্যাকসিনগুলো পাওয়া যায়, ইনফ্লুয়েঞ্জা বলে এক রকমের ভ্যাকসিন পাওয়া যায়, তার টেট্রা ভ্যারিয়েন্ট অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা টেট্রা যে টিকাটা পাওয়া যায় সেটা কিন্তু এই রোগের সুরক্ষা দিতে পারে। কাজেই সব ইনফ্লুয়েঞ্জা টিকা কিন্তু এই সুরক্ষা দেবে না, শুধুমাত্র ইনফ্লুয়েঞ্জা টেট্রা ইঞ্জেকশন এটা কিন্তু আপনার শিশুকে বা বড় যে কোনো ব্যক্তিকে সুরক্ষা দিতে পারে। আপনাদেরকে জানিয়ে রাখি যে 48 ঘন্টার মধ্যে যদি ওষুধটা চালু করা যায় সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই রোগীকে রিকভার করা সম্ভব হয়েছে, অর্থাৎ ওষুধটা খুব ভালো কাজ করবে যদি 48 ঘন্টার মধ্যে ওষুধটা চালু করা যায়। তো আপনাদের যদি এই রোগ সম্বন্ধে আরও অনেক জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন, এবং আমাদের এই ভিডিওটা থাকলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা অবশ্যই শেয়ার করবেন। তো আজকের জন্য এইটুকুই। আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা।